সো কোথায় ছিলাম? ফায়ার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়। তার মানে উইন্ডি ট্রয় কেন বলছে বললাম, মনে আছে তাপস? উইন্ডি ট্রয়, ট্রয়ে অনেক হাওয়া বয়, ট্রয়ে অনেক হাওয়া বয়, সেই জন্য উইন্ডি ট্রয় বলা হচ্ছে। তো সেখানটায় ফায়ার অন দ্য রিঙ্গিং প্লেন্স, প্লেন্সটা রিঙ্গিং, রিংয়ের মতন যেন মানে ঝনঝন একটা আওয়াজ, কারণ বাতাস এত জোরে জোরে বয় সেই জন্য। তো সেইখানটায় কিন্তু আমাদের ইউলিসিস যুদ্ধযাত্রা করেছিল ট্রয়ের যুদ্ধের সময়, এবং ওই যে যুদ্ধটা করেছিল এবং তার ফলে কি সেইটা যে এক্সপেরিয়েন্সটা, সেই কথাটাই তিনি কিন্তু বলছেন যে ট্রয়ের যুদ্ধের কথাটা তার কিন্তু মাথায় আসছে। ঠিক আছে, তারপরে তাহলে দেখি, আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। তার মানে কি, আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট, আমি সমস্ত কিছুর একটা পার্ট, কি না, দ্যাট আই হ্যাভ মেড, আমি যা যা দেখেছি সমস্ত কিছু মিলিয়ে আমি তৈরি হয়েছি। মানে আমি শুধুমাত্র একটা সাধারণ জিনিস নয়, একটা শুধুমাত্র আমি কোনো কিছু না, বা আমাকে তুমি যেমন দেখছো শুধুমাত্র সেটা একটাই যে ইউলিসিস বা তার মা বাবার যে সন্তান একমাত্র ইউলিসিস তা নয়, কিন্তু সে কিন্তু তার যে এক্সপিরিয়েন্সেসগুলো হয়েছে, সে সাইক্লপের সাথে হোক বা সেই সার্সির সাথে হোক বা যার যার সাথেই হোক, যে সমস্ত তার যে অভিজ্ঞতা, সমস্ত অভিজ্ঞতা মিলিয়েই কিন্তু সে সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, মানে যে কোনো মানুষই, আমরা কিন্তু শুধুমাত্র একটা ভাবে কিন্তু এককভাবে আমরা তৈরি না, আমরা কিন্তু সমস্ত আমাদের এক্সপিরিয়েন্স দ্বারাই কিন্তু আমরা সম্পূর্ণ তৈরি হই। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, তার মানে কি বললো, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যা যা দেখেছি সমস্ত মিলিয়েই কিন্তু আমি, তার মানে আমার আইডেন্টিটি, দ্য আইডেন্টিটি দ্যাট আই এম ক্যারিং ইজ কম্প্রাইজড অফ অল দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। ঠিক আছে, সমস্ত কিছু আমি যা যা দেখেছি সমস্ত কিছুর মিলিয়ে আমি কিন্তু তৈরি হয়েছি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। তার মানে কি, ইয়েট কিন্তু তা সত্ত্বেও, অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, সমস্ত কিছুকে একটা আর্চের মতন। আর্চ কেমন বলবো, ওই অনেক স্ট্রাকচার হয় বাড়িগুলোতে, অনেক দেখবি এখন সুন্দর সুন্দর ডিজাইন করা হয়, আগেকার দিনেও হতো, এইরকম গোলাকার টাইপের দেখতে হতো। মানে ধরে নে কোনো একটা জায়গায় এইরকম টাইপের যদি ইয়েগুলো থাকতো, ফলে সামান্য দেখতে পাওয়া যায়। এবার তুই যদি আমাদের ধরনের গৌড়ে ওই বারোদুয়ারি বা ওইরকম মসজিদগুলোতে যাস, ভেতরে দেখবি এইরকম 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 এরকম পরপর পরপর কিন্তু থাকে এখন। ফলে এবার যদি অনেকগুলো এরকম আর্চ থাকে, তখন কি হয়, মানে একটা এখান থেকে বেরিয়ে এতটা দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দর, ওখান থেকে যায় আরেকটু আরেকটু আগে আরেকটু, এরকম করতে 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 এতগুলোই আর্চ আছে যে সেই যে সৌন্দর্যটা সেটা যেন শেষ হচ্ছে না। মানে এখানটায় একটা যেটা আনলিমিটেড একটা সোর্স অফ নলেজ বা সোর্স অফ অ্যাডভেঞ্চার, সেই জিনিসটাকে কিন্তু এটা ইন্ডিকেট করছে, এই যে আর্টসটা সেটা। ঠিক আছে, বলছে ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ট, আমার যে সমস্ত অভিজ্ঞতা সেটা যেন একটা আর্চের মতন বা আর্কের মতন, যেটা ইচ্ছা বলতে পারো, হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যার মধ্যে দিয়ে আমি কি দেখতে পাই, দা গ্লিম, গ্লিম মানে উজ্জ্বল হয়ে ওঠে, প্রতিভাত হয়, কি জিনিস না, দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেই ওয়ার্ল্ডটাকে আমি দেখিনি এখনো, যেই দুনিয়াটা আমি এখন অব্দি দেখিনি, সেই দুনিয়াটা আমার কাছে যেন প্রতিভাত হয়ে ওঠে। তার মানে আমি সেই দুনিয়াটা দেখতে পাই, আমি যে দুনিয়াটা এখন অব্দি কোথাও ঘুরতে যাইনি, যে জায়গাটা আমার এখন অব্দি ট্রিট করা বাকি আছে, দ্য ওয়ার্ল্ড আনট্রডেন, সেই দুনিয়াটা আমার কাছে যেন, সেই আমি যেন দেখতে পাই, সেখানে যাওয়ার আমার মধ্যে ইচ্ছা জাগে। ধরে আমি কোনো জায়গায় যাইনি, সেই জায়গাটার আমি যেন ছবি দেখতে পাই ওইখান দিয়ে। হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, এবং আমি যত এগিয়ে যেতে থাকি তার মার্জিনটা, তার লিমিটেশনটা, সেটা যেন বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। মানে এটা একটা কি বলা যায়, একটা লুপের মতন, আর্চ একটার পর একটা যেন শেষ হয়ে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি, আর্চের পর আর্চ, আর্চের পর আর্চ, আর্চের পর আর্চ, চলতে আছে, এবং আমার নলেজ যেন শেষ হয়ে কখনোই যেন শেষ হচ্ছে না। কি বলছে, হাউ ডাল ইট ইজ টু পজ, বলছে দিস ইজ ভেরি মাচ ডাল টু পজ, থেমে যাওয়াটা বহুতই বোরিং হ্যাঁ, প্রচন্ড বোরিং, আমার একটু মানে থামাটা কখনোই জীবনের লক্ষ্য হওয়া উচিত না। ঠিক আছে, টু মেক অ্যান এন্ড, মানে সেটা যেন একটা শেষ হয়ে যাওয়া বলা হয়। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, এখানটা একটা মেটাফার ইউজ করা হলো, ওয়ার মেটাফার, যুদ্ধের মেটাফার, যুদ্ধের রূপক এখানটায় তুলে ধরা হলো। কি বলছে, টু রাস্ট আনবার্নিশড, রাস্ট কিসে হয়, জং কিসে ধরে, লোহাতে ধরে। তার মানে এখানে ও জানি সেনাপতি, তার মানে ও কোন জিনিস লোহার ব্যবহার করে, তরোয়াল। তো তরোয়াল যদি আমি ব্যবহার না করি, তাহলে যদি সেটাকে যুদ্ধে ব্যবহার না করা হয়, তাহলে কি হবে, সেটা রাস্ট হয়ে যাবে, রাস্ট পড়বে, জং পড়বে, মোর্চা ধরবে। তো ঠিক তাই বলা হচ্ছে, আনবার্নিশ, নট টু শাইন ইন ইউজ, সেটা ব্যবহার করার ফলে যে শাইন, সেই জিনিসটাই থাকবে না। তার মানে বলছে, আমি যদি আমার যে ট্রাভেলের যে হাঙ্গারটা, এই যে ঘুরতে যাওয়ার যে ইচ্ছাটা, অদম্য ইচ্ছাটা, সেটা আমার মধ্যে আমি যদি না বেরাই, সেটা তো আস্তে আস্তে মরচে ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। আমার যে ক্রেজ ফর নলেজ, দ্য পারসুট
অফ নলেজ, সেই জিনিসটাই তো শেষ হয়ে যাবে, তাই না? অ্যাজ দো টু ব্রিথ ওয়েল লাইফ, বলছে অ্যাজ দো টু ব্রিথ ওয়েল লাইফ, শুধুমাত্র শ্বাস নেওয়াটাই তো আর জীবন না। এখানে বলছে অ্যাজ দো টু ব্রিথ ওয়েল লাইফ, শুধুমাত্র নিঃশ্বাস নেওয়াটাই কি জীবন? ওই যে এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন আছে, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ কেহ প্রভু তাহাদের করেনি সম্মান, এরকম একটা লাইন আছে আই থিঙ্ক। মানে কি শুধুমাত্র আমরা জন্ম হলো, বয়স হলো, বাড়লাম, বুড়ো হলাম, মরে গেলাম, তাতে কিন্তু কেউ কোনো আমাদের সম্মান দেয় না। জীবনে কিছু করতে হবে, প্রাণ দিতে হবে, সেটা অবভিয়াসলি অন্য ক্ষেত্রে, কিন্তু এখানটাই হচ্ছে কি তেমনই যে কিছু একটা করতে হবে জীবনে, ভগবান উপর থেকে আমাদেরকে পাঠিয়েছে কিছু একটা করার জন্য, সেই জিনিসটা যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ কিন্তু খালি ওই বড় হলাম, বুড়া হলাম, মরে গেলাম, জীবনটা শেষ। এই যে একটা নলেজের যে হাঙ্গারটা, সেই হাঙ্গারটার সাথে কিন্তু নিউটনের একটা ওই গল্পের মিল আছে। সেই গল্পটা কোন গল্পটা না, হচ্ছে গিয়ে যে নলেজ বা সেই জিনিসটাকে একটা ওশিয়ানের সাথে তুলনা করছেন এবং তার পারে দাঁড়িয়ে তিনি যেন পাথর কুড়োচ্ছেন। তিনি বলছেন এই মানে নলেজটা হচ্ছে কি একটা ভাস্ট ওশিয়ানের মতন, এবং সেখানে আমি সামান্য মাত্র কয়েকটা মাত্র নুড়ি পাথর কুড়াতে পেরেছি জাস্ট। তো সেই কথাটাই কিন্তু এখানটাই বলছে। তো অনেকটা ঠিক তার মতনই যে তিনি বলছেন যে এই আর্চগুলো, আমি একটা আর্চ মানে সামান্য একটা যেন নুড়ি পাথরের মতন, আর একটু গেলাম আর একটু, এরকম করতে করতে গোটা সমুদ্রটা দেখা বাকি, ঠিক তাই কিন্তু। তারপরে বলছে, তারপরে এখানে যাই কি বলছে না, তো অ্যাজ দো টু ব্রিথ ওয়েল লাইফ, বলছে শুধুমাত্র শ্বাস নেওয়াটাই তো আর জীবন না, জীবনে অনেক কিছু করতে হবে। লাইফ পাইলড অন লাইফ, মানে সমস্ত এই যে নলেজটা গেইন করার জন্য একটা জীবন এনাফ না, লাইফ পাইলড অন লাইফ, একটা জীবনের উপরে আর একটা জীবন, তার উপরে আর একটা জীবন, মানে অনেকগুলো জীবন লেগে যাবে একটা নলেজ শেষ করতে, তবুও শেষ হবে না। এত জীবনে মানে জ্ঞান লাভ করার মতন আছে যেটা আমরা কখনোই শেষ করবো না, কখনোই শেষ হবে না, যতই জীবন পেয়ে যায় না। পাইল মানে স্তূপ আকার, মানে একসাথে অনেক কিছু হবে। হ্যাঁ, ওভারল্যাপ বোঝায় কি? না, ওভারল্যাপ না, মানে একটার উপরে একটা চলে আসতে থাকা, মানে একসাথে অনেক কিছু হয়, টু কাম টুগেদার, সেটা হচ্ছে পাইল, মানে একসঙ্গে করা অনেক কিছু, টুগেদার যেটা বলে। ওয়ার অল টু লিটল, সেটাও খুব সামান্য, অনেকগুলো জীবনে যদি পাই সেটাও খুব সামান্য। এত দুনিয়াতে জ্ঞান আছে, সমস্ত কিছু কিন্তু এই যে আমি সবসময় বলি যে আমি বাচ্চাগুলোর কাছে যখন বিয়ে করি, তোদের কাছ থেকে আমি জ্ঞান আহরণ করি। জীবনে জ্ঞানের শেষ নাই, সেখান থেকে ওই আলি জুয়েলের সিনেমাটার নাম কি, তারে জমিন পর, না থ্রি ইডিয়টস, ওইখানে বলেছিল না হর তরফ সে জ্ঞান বট রাহা হ্যায়, জাস্ট কি করতে হবে, গ্যাদার করতে হবে, জ্ঞানটাকে নিতে হবে, অ্যাকিউমুলেট করতে হবে। তো ঠিক তেমনই এত জ্ঞান আছে দুনিয়াতে, সেই জ্ঞান শেষের নয়, ঠিক আছে? তো বলছে লিটল, তো বলছে অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং আমাকে যে জীবনটা দেওয়া হয়েছে, মাত্র যে মানুষের জীবন আর কত, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, তো তার মধ্যে বলছে ওয়ান টু মি, যেটা আমাকে দিয়েছে, লিটল রিমেইনস, তার মধ্যে সামান্য একটু বাকি আছে জীবন, তো আমি এইটুকুনটা আমি আর নষ্ট করতে চাই না। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, কারণ তারপরে ইটার্নাল সাইলেন্স আসবে। ইটার্নাল সাইলেন্স মিনস চূড়ান্ত, হ্যাঁ ঠিক, মানে চূড়ান্ত নিস্তব্ধতা। দেখ, আমাদের জন্মের আগেও কি ছিল আমরা জানি না, মৃত্যুর পরেও কি হবে আমরা জানি না, দুটোই কিন্তু একটা সাইলেন্স, দুটোই একটা পজ, মাঝখানে যে হাইফেন সেটাই আমাদের জীবন, তাই না? তো ইটার্নাল সাইলেন্স, সেখান থেকে সেভ করছি, মানে খানিকটা জমিয়েছি, মানে আমাদের লাইফটা কিন্তু সেই বিশাল যে স্তব্ধতা, নিস্তব্ধতা, তার মধ্যে থেকে কেড়ে আনা সামান্য সময়, 60টা বছর বা 70টা বছর বা 80টা বা 100টা বছর, সেটাই হচ্ছে আমাদের জীবন। তো তার মধ্যেও এতটা বেশি চলে গেছে, কয়েকটা মাত্র বাকি আছে, কিছুটা বাকি আছে, সেই জিনিসটাকে রাখতে চাইছে, তাই না? সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, তাতে করে ব্রিঙ্গার মানে যে ব্রিং করে, যে নিয়ে আসে, অফ নিউ থিংস, নতুন কোনো কিছু আনয়নের কথা বলা হচ্ছে, মানে সেই যে নতুন একটা কিছুটা সময়, সেটা দিয়ে আমি নতুন কিছু জানতে পারবো, নতুন নলেজ কিছু পাবো। And while it were for some 3 sons to store and hoard myself, মানে বলছে এটা খুব ভাইল, এটা খুব খারাপ হবে, নিজের জন্য খানিকটা জমিয়ে রাখবো, মানে জ্ঞান না, মানে নিজে এখানটায় আটকে রেখে দেওয়া, সেই ব্যাপারটা বলছে এটা খুবই মানে ভাইল, সেটা খুবই বাজে হবে, নিজে আটকে রাখা সেখানে মোটেও উচিত হবে না। থ্রি সানস বলতে কি বোঝায়? থ্রি সানস বলতে টাইম পিরিয়ড, সান বলতে একটা রেভলিউশন, মানে পৃথিবীর সূর্যের চারিদিকে একবার ভ্রমণ করে আসা, 3টে বছর, অর্থাৎ এখানে একটা টাইম পিরিয়ডের কথা বলা হলো। ওকে, এরকম ইকুয়েশন করবে, ইকুয়েশন না করলে তো হবে না, না? And this grey spirit yearning in desire
টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। এই নলেজ লাইক এ সিঙ্কিং স্টারের তলায় দাগ দাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা সিঙ্কিং স্টার বলতে তারা খসা এক, সেটা হতে পারে, আর আরেকটা হতে পারে যেই তারাটা ডুবে যাচ্ছে। এবার নলেজকে সিঙ্কিং স্টারের সাথে তুলনা করছে, যেমন বলতে পারি, এবার লাইনটা একটু ভালো করে পড়ো, দেখো কি বলছে, অ্যান্ড দিস গ্রে স্পিরিট, তার যে আত্মাটা সেটাকে গ্রে বলা হচ্ছে, মানে সেটা গ্রে কখন হয়, যেটা উজ্জ্বল নয়, যেটা ব্রাইট নয়, তার মানে নলেজের ঘাটতি হচ্ছে, তখনই সেটা গ্রে। সেই গ্রে স্পিরিটটা ইয়ার্নিং ইন ডিজায়ার, সেটা ইয়ার্ন করছে, চাইছে, দ্যাট উইশেস ফর, দ্যাট লংস ফর, ডিজায়ার, মানে সেটা কি চাইছে, টু ফলো নলেজ, নলেজকে ফলো করতে চাইছে, লাইক আ সিঙ্কিং স্টার। এবার নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, আবার টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। এই লাইক এ সিঙ্কিং স্টার তার নিজের ক্ষেত্রেও হতে পারে, আবার নলেজকেও সিঙ্কিং স্টার বলতে পারে। মানে সিঙ্কিং স্টার কেন, মানে যে তারাটা ডুবে যাচ্ছে, মানে নিজেকে তারার সাথে তুলনা করলো, করে বলছে আমি তো ডুবে যাবো, আমি তো বয়স হয়ে যাচ্ছে, আমি তো মরবো, মরে যাওয়া, ডুবে যাওয়া অর্থাৎ মরে যাওয়া, তো বলছে আমার এই জীবনটা তো শেষ হয়েই যাবে, তার আগে আমি কিছু একটু ভালো অ্যাকোয়ার করে নিই, কিছু একটু গেইন করে নিই, নলেজ গেইন করে নিই। আবার বলছে নলেজ যেটা সিঙ্কিং স্টারের মতন, কারণ কেন, কারণ নলেজ সবসময় ফেইন্ট হতে থাকে, মানে আমরা নলেজ গ্যাদার করতে থাকি, নলেজ ফেইন্ট হতে থাকে, নলেজ গ্যাদার করতে থাকি, কত আর মেমোরি নেবে, কত আর মেমোরি, কত টিভি হবে ভগবান জানে, হ্যাঁ জানবো আর ভুলবো, সে তো আছে। আবার তার সাথে সাথে কি হয়, মানে জানতে জানতে এক সময় এইখানটাই ওই ইয়েটা নেওয়া যেতে পারে, যে জানারও একটা লিমিট আছে, জানতে জানতে আর বেশি দিন জানা যায় না, রাবণের যে ব্যাপারটা খানিকটা কিন্তু সেখানটায় আসতেই পারে, ঠিক আছে। এখানটা একটা খুব সুন্দর উদাহরণ আমি বলতে পারি, মানে আমি দেখেছিলাম, রাবণ আর হনুমানের মধ্যে কথা হচ্ছে, তো তখন হনুমানজি জিজ্ঞেস করছে রাবণকে যে তুমি তো রামের ভক্ত হয়ে গেলেই পারতে, তাহলে তোমার মুক্তি হয়ে যেত, রামের হাতে তোমাকে ইয়ে করতে হতো না। বলছে কি, রামের যদি আমি ভক্ত থাকতাম তাহলে আমার মৃত্যু হতো না, আমি আরো অনেক কিছু জানতে পারতাম, কিন্তু না, আমি সেটা জানতে চাই না। ওর কাছে নলেজটাই বোঝা হয়ে গিয়েছিল রাবণের কাছে, মানে বলছে নলেজটা আমাকে আটকে রেখেছিল, সেই নলেজ থেকে আমি মুক্তি চাই, সেই জন্যই কিন্তু আমি ওর কাছ থেকে বধ হয়েছি, মানে আমি ওইটাই কিন্তু ওই জন্য চেয়েছি, নইলে আমি যদি রামের কাছে থাকতাম তাহলে আরো নলেজ, আমি কত নলেজ নিতাম, নলেজ আমি আর নিতে পারছি না, ঠিক আছে। তো এই যে নলেজটাও কিন্তু এক সময় ভারী হয়ে যায়, তো সেখানে কি বলতে গেলে রাবণের অহংকারটা শেষ হয়ে গেছিল নলেজের জন্য, সম্পূর্ণটা না, ওর নলেজ তো, ও তো হচ্ছে গিয়ে মানে হিসাব মতন বলা যায় শিবেরই রূপ, ঠিক আছে, ফলে ওর মধ্যে সম্পূর্ণ নলেজ ছিলই, সব জানতো, ব্রহ্মজ্ঞান যুক্ত লোক ছিল বলা যায়, ফলে তার থেকে জ্ঞান আর কি হবে, সেই জন্য সে কিন্তু মুক্তি চেয়েছিল জীবনটা থেকে, ঠিক আছে। তারপরে টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, আমাদের যে একটা বাউন্ড অফ আটমোস্ট, সবচেয়ে চূড়ান্ত যে সীমা, দ্য আটমোস্ট লিমিটেশন অফ হিউম্যান থট, মানুষ যতটা ভাবতে পারে সেই যে বাউন্ড, তারও বিয়ন্ডে আমি জানতে চাই, মানে মানুষের জানার যতটা পরিধি তারও বেশি আমি আরো জানতে চাইছি, তার মানে তার মধ্যে কতখানি নলেজের জন্য ক্রেজ ছিল। এবার এখানটা একটু বলে রাখি, যদি ভবিষ্যতে তোমরা কখনো পড়ো ইংরেজি নিয়ে বা এমনিও পড়ো, মার্লো, ক্রিস্টোফার মার্লো, মানে উইলিয়াম শেক্সপিয়ারের সমসাময়িক একজন নাট্যকার, তার লেখা ডক্টর ফস্টাস নামে একটা নাটক আছে, সেইখানে ডক্টর ফস্টাস কিন্তু নলেজ গেইন করতে চাইবে, যদিও নলেজ গেইন করতে গিয়ে ভুল পথে চলে যাবে, ও বিলজিবাবকে, মিফিস্টোফেলিসকে নিজের আত্মাটা দিয়ে দেবে, এবং শেষমেশ ও জ্ঞান তো লাভ করতেই পারবে না, ও ভোগের মধ্যে নিজেকে ডুবে যাবে এবং পুরো জীবনটা নিজে শেষ হয়ে যাবে। শেষমেশ ও ক্রাইস্টের এক ফোঁটা ব্লাডের জন্য চিৎকার চেঁচামেচি করবে যে সেভ করবার জন্য, কিন্তু সে পারবে না, ওই ভোগের মধ্যে সে পুরোপুরিভাবে মানে ইয়ে হয়ে যাবে, একদম ডুবে যাবে। তো ফস্টিয়ান ফিলোসফিও কিন্তু এখানটাই খানিকটা রয়েছে, ওই ডক্টর ফস্টাসের ফস্টিয়ান ফিলোসফি, মানে টু অ্যাকোয়ার নলেজ গেইন করতে চাইছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে একের মধ্যে দেখতে পাচ্ছি। তো এইটা গেল সম্পূর্ণ, কিন্তু সে তার নিজের বর্ণনা দিল এই প্যারাগ্রাফটাতে, এই প্যারা শেষ হলো। এবার যে পরের প্যারা, সেইখানটায় তার ছেলের বর্ণনা দিচ্ছে, ঠিক আছে, কি, দিস ইজ মাই সান, মাইন ওন টেলেমাকাস, অনেকে বলতে পারে টেলেমাচুস, না টেলেমাকাস উচ্চ, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমার ছেলে, এবার ছেলের বর্ণনা দিচ্ছে, বলছে এই যে আমার ছেলে, মাইন ওন, আমার নিজের ছেলে, টেলেমাকাস। এবার সে নিজের ছেলে বলছে ঠিকই আছে, কিন্তু একে মাই কিন্তু বড় করেছিল বলা যায়, পেনেলোপ কিন্তু বড় করেছিল, ঠিক আছে, কারণ ও তো যুদ্ধে ছিল, ট্রয়ের যুদ্ধে 20 বছর বয়স হয়ে যাওয়ার পর ও যুদ্ধে থেকে ফিরেছিল, মানে এক তো ট্রয়ের যুদ্ধ 10 বছর ধরে চলেছিল, তারপর ওই ট্রয় থেকে ফেরত আসার সময়, ইথাকাতে ফেরত আসার সময় 10 বছর টোটাল, যেটা ওডিসির জার্নি যেটা, সেইটা টোটাল 20 বছর, বাচ্চা এত বড় হয়ে গেছে, বাবার দেখাই পায়নি, মাই তাকে মানুষ করেছে সময়, মায়ের নাম পেনেলোপ। তো কি হয়েছে না, মাইন ওন টেলেমাকাস বলছে
টু হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইল। তো আইল, এটা কিন্তু আইসেল নয়, এটা হচ্ছে আইল। হ্যাঁ, আইল মানে এই আইল্যান্ডটা, যাকে আমি লিভ করছি, আমি দিয়ে দেবো ইন আই স্কেপ্টার মানে এই রাজদণ্ডটা এবং এই আইলটা, এই দ্বীপটা শাসন করার জন্য আমি আমার রাজ্যভারটা তার হাতে অর্পণ করব। ঠিক আছে। ওয়েল লাভড অফ মি, তাকে আমি খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এবং সে যথেষ্ট ইনসাইটফুল, মানে তার যথেষ্ট ইনসাইট রয়েছে, সে ভালোভাবে রাজত্ব সামলাতে পারবে আমি জানি। টু ফুলফিল দিস লেবার, এই যে লেবারটা, এই যে কষ্টসাধ্য কাজটা, এই রাজত্ব করাটা সে খুব ভালোভাবে করতে পারবে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগড পিপল, এবং স্লো প্রুডেন্স মানে এখানটায় রাগ পিপল বলতে এই যে স্যাভেজ পিপল যাদেরকে বললো একটু আগে, তো এদেরকে আবার বলছে ওই বর্বর লোকজন, মানে যারা একটু ওয়াইল্ড ফায়ার্স, একটু মানে সিভিলাইজড নয়, আনসিভিলাইজড লোকজন। ঠিক আছে। তো বলছে এদেরকে কি করতে পারবে না, বাই স্লো প্রুডেন্স, মানে প্রুডেন্স মানে হচ্ছে দ্য অ্যাবিলিটি টু গভর্ন, শাসন করবার যে ক্ষমতা তার মধ্যে এতটা ভালো রয়েছে যে সে স্লোলি এই বর্বর জাতিটাকেও কিন্তু ভালো করে ফেলবে। ঠিক আছে, মানে সুন্দর করে ফেলবে। and through soft degrees subdue them to the useful and the good, এবং সাবডিউ করবে তাদের মধ্যেকার যে পাওয়ারটা বা তাদের মধ্যে যে খারাপ জিনিসগুলো সেইটাকেও সে ঠিক অন্যদিকে ড্রাইভ করবে, অন্যদিকে চালনা করবে, এবং সেটাকে ইউজফুল অ্যান্ড দ্য গুড, সেটাকে সুন্দরভাবে ব্যবহার উপযোগী করে তুলবে। ঠিক আছে। মোস্ট ব্লেমলেস ইজ হি, তারপরে বলছে মোস্ট ব্লেমলেস, ওকে দোষ দেওয়ার মতন কিচ্ছু নেই, এত ভালো ছেলে, টেলমাকাস খুব ভালো ছেলে। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ, সে কিসের দিকে সেন্টার্ড, ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিজ, তার যে নিজস্ব ডিউটিগুলো তার প্রতি সে প্রতিজ্ঞাবদ্ধ এবং সে সেটার প্রতি সম্পূর্ণভাবে নিয়োজিত, যেটা সে শাসন করবে। এবার দেখ, সবার কিন্তু রক্তে থাকে না শাসন করবার বা এই ক্ষমতাটা, কিন্তু যেমন বলা হয় অনেকে অনেক টিচার হয়ে যায় ঠিকই অনেক ইয়েতে, কিন্তু পড়াতে পারে না, প্রচুর জানে, প্রচুর নলেজ রয়েছে, কিন্তু পড়াতে পারে না। মানে এটা দুঃখের বিষয়, সে বিএড ডিএলএড অনেক কিছু করতেই পারে কিন্তু পড়াতে পারে না। তো অনেকটাই সে রাজার ছেলে যে রাজা হবে তা না, রাজা হওয়ার জন্য একটা মানে একটা যোগ্যতা থাকা চাই, এলিজিবিলিটি থাকা চাই। ঠিক। তো হয়তো বা আমরা বলতে পারি ইউলিসিস সেটা ছিল না, তার হয়তো দুনিয়াতে খোঁজি হওয়ার মানে ডিসকভারার হওয়ার একটা ব্যাপার ছিল, ওইটা ছিল ওর মধ্যে, রক্তে ছিল, কিন্তু রাজা হওয়ার হয়তো ব্যাপারটা ছিল না, সেই জিনটা তার মধ্যে ছিল না, ডিএনএ বলতে পারি। ডিএনএ মানুষের ওই ইয়েগুলো করে না, তোরা বায়োলজিতে কি পড়িস, ডিএনএ আমাদের গুণগুলো সেগুলো নির্ধারণ করে, তাই কিনা? হ্যাঁ, প্রকট আর প্রচ্ছন্ন, অ্যালিল না, অ্যালিল মনে পড়লো, ঠিক, অ্যালিল, ঠিক ঠিক। তারপরে কি বলছে, হ্যাঁ, of common duties, descend not to fail, descend ও যথেষ্ট, not to fail in offices of tenderness and pay meet adoration to my household gods। এবার রাজ পরিবার এবং রাজ পরিবারের সবারই ইষ্ট দেবতা থাকে, এটা আমাদের ইয়েতেও থাকতো জানিসই, বিভিন্ন পরিবারে বিভিন্ন ইষ্ট দেবতা বা দেবী তারা থাকেন, তো তার পরিবারেও ছিল। মানে এখানটায় বলছে যে সে রাজা হিসেবে যথেষ্ট তার রাজযোগ্যতা রয়েছে এবং সে রাজ ধর্ম পালন করবে, মানে যে তাদের ইষ্ট দেবতা আছে তাকে পূজা অর্চনা করবে, ভগবানের প্রতি যে সমর্পণ সমস্ত কিছু তার মধ্যে রয়েছে। এই লাইনটা তাই মিন করছে। হ্যাঁ, when I am gone, যখন আমি চলে যাব তখন। he works his work, সে তার কাজ করবে, I mine, আমি আমার কাজ করব। there lies the port, ওই যে এবার বর্ণনা দিচ্ছে, there lies the port, ওই যে দেখো বন্দর। the vessel puffs her sail, vessel মানে the ship, puffs her sail, পুরো পাল টাঙানো হয়ে গিয়েছে, পালে হাওয়া লেগে গিয়েছে। there gloom the dark broad seas, সেই যে গ্লুম করছে, গ্লুমি, আর সেই ডার্ক অন্ধকারাচ্ছন্ন গ্লুমি বিশাল সেই সমুদ্র দেখতে পাচ্ছে। মাই মেরিনার্স, আমার যারা সহ মানে কি বলবো নাবিক, মেরিনার্স বলতে যারা সমুদ্রে যাত্রা করে, ঠিক আছে, মেরিনাররা। সোলস দ্যাট হ্যাভ টয়েলড, সেই আত্মাগুলো, মানে এখানে সোলস মিনস দ্য কমরেডস, দ্য ফ্রেন্ডস, যারা আমার সাথে জার্নি করেছিল একসময়, তারাও তো বুড়ো হয়েছে, সেই সমস্ত বুড়োগুলোকে নিয়েই আবার যাচ্ছে। তো হচ্ছে সোলস দ্যাট হ্যাভ টয়েলড, সেই সমস্ত আত্মা যেটা টয়েল করেছে, একসময় কষ্ট করেছে। অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, এবং তারা আমার সাথেই জেনেছে, শিখেছে, আমার মতন চিন্তা করেছে, এবং থট উইথ মি, তারা আমার মতন ভাবতে শিখেছে, ঠিক আছে, দুনিয়াতে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, তার মানে কি, দ্যাট এভার উইথ আ ফ্রলিক, ফ্রলিক মিনস যেটা তুচ্ছতা ছিল, ট্রিভিয়াল, ওয়েলকাম সেটার সাথে ওয়েলকাম করে অত্যন্ত তুচ্ছতা ছিল ভাবেই, টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন,
থান্ডারকেও যেমন তারা অ্যাকসেপ্ট করে, ওয়েলকাম করে, তেমন করে সানশাইনকেও ওয়েলকাম। এবার থান্ডার আর সানশাইন কিসের প্রতীক এখানটায় বলো, কি বুঝলে? থান্ডার আর সানশাইন কিসের প্রতীক, কি সিম্বলাইজ করছে? ঠান্ডা বলতে কি এখানে ওই যুদ্ধ বা বিপদের কথা, এবং যে কোনো রকম বিপদ, হ্যাঁ, ইনঅসপিসিয়াস জিনিস। লাইফে একটা থ্রিল বা আনন্দ, ভালো দিক, মানে পজিটিভ দিক, একটা নেগেটিভ। তার মানে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, দুটোকেই কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে। এবং কেমন ভাবে তারা এগুলোকে পাত্তাই দেয়নি, ঠিক আছে, ভালো আসছে আসুক, খারাপ আসছে আসুক, দুটোকেই তারা অ্যাকসেপ্ট করেছে। ওকে, হ্যাঁ, অবভিয়াসলি দুটো থেকে। খারাপ সিচুয়েশনে যেমন আমাদেরকে শেখায়, ঠিক, একদম খুব ভালো কথা বলেছেন। খারাপ সিচুয়েশনে আমাদেরকে শুধুমাত্র ভালো অবস্থায় থাকলেই যে আমরা শিখবো তা নয়, খারাপ পরিস্থিতিতে থেকেও কিন্তু আমরা সমস্ত কিছুকে চিনতে শিখি, জানতে শিখি। স্ট্রং রুটসে কি যেন পড়েছিলাম লাইনটা, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, নাকি যেন এরকম লাইনটাই ছিল, এটাই ছিল একদম, হ্যাঁ, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, ঠিক। তারপরে বলছে অ্যান্ড অপোজ ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, এবং সেটাকে কি বলছে না, অপোজ করছে কাকে না, অবস্টাকলস, যা সমস্ত অবস্টাকল আসবে, মানে বাধা আসবে, সেইগুলোকে সবকে নস্যাৎ করে তারা এগিয়ে যাবে, ঠিক আছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, বলছে তোমরাও বুড়ো হয়েছো, আমিও বুড়ো হয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। এবার স্বাভাবিকভাবে বুড়ো বয়স, বার্ধক্যের তার নিজস্ব অনার, সম্মান, বা এখানে লিমিটেশন অর্থে ইউজ করা হচ্ছে, অ্যান্ড টয়েলস, তার কষ্ট, তার অবস্থা, দুঃখ কষ্ট, এই সমস্ত কিছুই আছে, ঠিক আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু তো সমস্ত কিছুকেই শেষ করে দেবে, তাই না। বাট সামথিং এর দ্য এন্ড, এর মিনস দ্য বিফোর, মানে বিফোর দ্য এন্ড, কিন্তু কিছু একটা করতে হবে বিফোর দ্য এন্ড, শেষ হয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কি করতে হবে না, সাম ওয়ার্ক, কিছু কাজ করতে হবে, অফ নোবেল নোট, নোবেল সেটাতে যেন কিছু একটা ভালো করে যেতে হবে, ঠিক আছে। মে ইয়েট বি ডান, সেটা করা যেতেই পারে, বয়সটা তো আছে, বুড়ো হতে পারি, বুড়ো হওয়ার কিছু লিমিটেশনস রয়েছে মানছি, কিন্তু এমন তো অথর্ব হয়ে যায়নি, কাজ করতে পারবো না, কিছু করতে পারবো না। যেইটুকুনটা সময় আছে সেই ইটারনাল সাইলেন্সের মধ্যে থেকে ছিনিয়ে আনা সময়, মানে যে জীবন নামার, তার মধ্যে যেটুকু সময় বাকি আছে তার মধ্যে আমাকে কিছু ভালো কাজ করে যেতে হবে, ঠিক আছে, বুঝছিস তখন সন্দীপ। তারপরে নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, তো বলছে স্ট্রোভ মিনস হ্যাভ ব্যাটলস। একসময় আমরা ভগবানের সাথে অব্দি যুদ্ধ করেছি, কারণ ট্রয়ের যুদ্ধে ভগবানেরও পার্টিসিপেট করেছিল, তো বলছে ভগবানের সাথে যুদ্ধ করেছিলাম, সেখানে আমরা হারতে পারি, জিততে পারি, যাই হোক যা হয়েছিল, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছিলাম, তাদের সাথে যেখানে লড়াই করেছি, সেই যে আমাদের মধ্যে কারেজটা, সেটাকে তো এত সহজে ডিমিনিশ হতে দেওয়া চলবে না, চলবে কি, চলবে। তারপরে কি বলছে, কোথায় গেলাম রে, হারিয়ে গেলাম। হ্যাঁ, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, বলছে রক মানে ওই ইথাকার যে আইল্যান্ডটা, মানে যে দ্বীপটা, সেখানে রকের মধ্যে আলো জ্বলে জ্বলে উঠতে লাগলো, ল্যাম্পস, মানে কি সন্ধে হয়ে আসছে। এবার এখানটাতে কিন্তু এই সন্ধেটা দুরকম সন্ধে হতে পারে, এক দ্য ইভিনিং অফ হিজ লাইফ অ্যান্ড দ্য ইভিনিং ইন ইটসেলফ, মানে সেই দিন বেরোবে সেই জাতি, হ্যাঁ একদম, জোরে কথা বলতে হবে, মানে ওরই দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। এখানে কি দিন মানে কি সত্যি দিন গেল, সন্ধে হলো তাই না, এখানে সন্ধে মানে জীবনের সন্ধে হওয়া, মানে এরপরে জীবনের রাত্রি আসবে, মানে ঘুমিয়ে যাবো, মানে একদম চলে গেলাম, অক্কা যাকে বলে, ঠিক আছে। তো ঠিক তাই যে দ্য লাইট বিগিন টু টুইঙ্কল, যে আলোগুলো আস্তে আস্তে টুইঙ্কল করতে শুরু করছে ফ্রম দ্য রকস, মানে আস্তে আস্তে সন্ধে নেমে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। দ্য লং ডে ওয়েন্স, সেই যে বিশাল লম্বা যে দিনটা, সেই দিনটা ওয়েন, আস্তে আস্তে ক্ষয়িষ্ণু, মানে ওয়েন করে যাচ্ছে, সেটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। হ্যাঁ, দ্য স্লো মুন ক্লাইম্স, ধীরে ধীরে সেই চাঁদটা ধীরে 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 উঠছে আকাশে। দ্য ডিপ মোনস রাউন্ড দ্য মেনি ভয়েসেস কাম, এবং মেনি মোনস বলতে গঙ্গানি, এখানে গঙ্গানি বলতে কিসের আওয়াজ, কেউ কি কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে না, এখানে সমুদ্রের যে আওয়াজ, সমুদ্রের যে তরঙ্গ, ঢেউটা ভাঙার যে আওয়াজ, সেই গর্জনের যে আওয়াজ, সেই আওয়াজটা যেন মর্নিং এর মতন যেন শোনাচ্ছে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, অনেক আওয়াজের সাথে সাথে প্রচুর আওয়াজ আস্তে আস্তে আমার কাছে আসছে। মাই ফ্রেন্ডস, বন্ধুদেরকে বলছে, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, নতুন একটা
দেশ খুঁজে পাওয়া, নতুন একটা ওয়ার্ল্ড মানে আবার নতুন একটা নলেজ, সেই খুঁজে পাওয়ার জন্য, সেই নতুন নলেজ আনবার জন্য খুব একটা লেট কিন্তু হয়নি এখন। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ। তার মানে কি বলছে, পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল, ভালোভাবে বসে নিয়ে চলো এবার দাঁড় বাইতে শুরু করো, শক্তিশালী শক্ত করে বসো এবং আবার সেই নৌকার দাঁড় ধরো এবং স্মাইট জোর দিয়ে স্ট্রাইক করে, বেশ ফার্মলি স্ট্রাইক করে আবার নৌকা বাইতে শুরু করো। আচ্ছা ছাড়, এবার আমাকে পড়াতে দিন, আর লেট হয়ে যাবে, অনেক হলো গল্প। তাহলে কি আছে, কোথায় ছিলাম? হ্যাঁ, পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারোজ, ঠিক আছে। হ্যাঁ, ফর মাই পারপাস হোল্ডস দ্য সেইল বিয়ন্ড দ্য সানসেট। তার মানে কি, ফর মাই পারপাস, আমার পারপাসের জন্য, মানে আমার লক্ষ্যের জন্য, আমার ইচ্ছার জন্য, হোল্ডস দ্য সেইল বিয়ন্ড দ্য সানসেট, মানে সানসেট মানে যেখানে সূর্য অস্ত যাচ্ছে তারও বিয়ন্ডে, মানে যেখানে সমস্ত সানসেট হওয়া মানে কি আমরা মানলাম যে সেটা হচ্ছে হরাইজন, দিগন্ত, তারও পারে কি আছে সেটা আমার মধ্যে জানার ইচ্ছা রয়েছে। and the baths of all the western stars till I die, ঠিক আছে। বলছে যতক্ষণ, until I die মানে যতক্ষণ না অবধি আমি মরছি, সেই যে ওয়েস্টার্ন স্টার, পশ্চিম আকাশে যে তারাগুলো, সেটা ডুবে যাওয়া, সেটা কোথায় ডুবে? অবভিয়াসলি পশ্চিম ইয়েতেই ডুবে, মানে যখন তারাগুলো পূর্ব আকাশ থেকে গিয়ে 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 পশ্চিম আকাশে ডুবে। জানিস তো, কোনোদিন রাত্রেবেলা খেয়াল করেছিস, তারা কিন্তু এক জায়গায় থাকে না, তারা কিন্তু এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে চলে যায়, ঠিক আছে, পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে যায়, কিন্তু এটা জানা আছে নিশ্চয়ই। তো তার মানে এবার তারা কখন ডোবে? যখন সূর্য ওঠে তখন। তার মানে কি, এই যে সম্পূর্ণ একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, একটা সূর্য মানে আবার উঠছে, মানে নতুন দিনের সূচনা, মানে সম্পূর্ণ জ্ঞানটা আমি লাভ করতে চাইছি। একদম সূর্য ডুবছে যখন নতুন দিনের সূচনা, সেই অবধি আমি পুরো কিন্তু জ্ঞান অর্জন করতে চাইছি। তারপরে কি বলছে, হ্যাঁ, আনটিল আই ডাই, যতক্ষণ অবধি আমি মরছি ততক্ষণ অবধি। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, হতেই পারে যে গার্লস মানে সমুদ্র, উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ধুয়ে নিয়ে চলে গেল, এমন ঝড় জল আসলো আমরা ভেসে চলে গেলাম সমুদ্রে, হতেই পারে। সমুদ্রে জার্নি করছি, খুব ভয়ঙ্কর বিপদ আসতেই পারে, মরতেই পারি আমরা। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এরকম হতে পারে যে ইট মে বি, যে এরকম হচ্ছে যে উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আমরা সেই হ্যাপি আইল টাচ করতে পারি। হ্যাপি আইল হচ্ছে গিয়ে দ্য ল্যান্ড হোয়ার দ্য গুড সোলস, মারা যাওয়ার পর ভালো আত্মারা যেখানটায় যায় ওদের ইয়ে অনুযায়ী, আইডিওলজি অনুযায়ী, ঠিক আছে। আবার বলতে পারি অ্যাকিলিসের বাড়ি, সেটা হচ্ছে হ্যাপি আইলস। অ্যাকিলিস হচ্ছে অন্যতম একজন গ্রিক মানে মিথের একজন ব্যক্তিত্ব, ঠিক আছে, একজন সেনাপতি বলতে পারি, দেবতা বলতে পারি, সমস্ত কিছু, ঠিক আছে। তো সেই একটা গড, গ্রিক গড বলতে পারি, তো তার বাড়ি হচ্ছে হ্যাপি আইল। বলছে হয়তো আমরা সমুদ্রে আমরা ধুয়ে চলেও যেতে পারি, মরেও যেতে পারি, আবার আমরা অ্যাকিলিসের বাড়িও পৌঁছে যেতে পারি, সেটাই বলছে। মানে ভালো হতে পারে, খারাপও হতে পারে, দুটো এই বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস হুম উই নিউ, এবং আমরা হয়তো অ্যাকিলিসের সাথে দেখাও হয়ে যেতে পারে সেখানে গিয়ে, সেটাই বলছে। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, বলছে মাচ ইজ টেকেন, হয়তো অনেক কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, চলে গিয়েছে, বয়স হয়েছে, অনেক শক্তিই নেই, অনেক প্রাওয়েস আমাদের যেটা ছিল, পৌরুষ, সেটা আমাদের কাছ থেকে ছিনিয়ে গিয়েছে, বয়সের সাথে সাথে সবই কম হয়, বলছে চলে গিয়েছে। মাচ অ্যাবাইডস অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, এবং বলছে মাচ অ্যাবাইডস, এখনো কিন্তু কিছু আছে, অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, এখন কিন্তু আমাদের সেই স্ট্রেংথটা নেই, হুইচ ইন ওল্ড ডেজ, যেটা সেই পুরোনো দিনগুলোতে যেটা ছিল আমাদের মধ্যে, সেইটা কিন্তু এখন আর নেই, কারণ আমরা বুড়ো হয়েছি। মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা হয়তো সেই আমাদের সময় এত আমাদের মাইট ছিল, এত আমাদের ক্ষমতা ছিল যে আমরা আর্থকে, হেভেনকে, স্বর্গ মর্ত সমস্ত কিছুকে নাড়িয়ে দিতে পারতাম, এতখানি আমাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, সেটা আমাদের নেই এখন, সেটা ছিনিয়ে নিয়েছে সময়ের সাথে সাথে, সেটা চলে গিয়েছে। দ্যাট হুইচ উই আর, কিন্তু তা সত্ত্বেও যেটা উই আর, সেটা যে আমরা যেটা আছি, যা আমরা তাই তো থাকবো। One equal temper of heroic hearts, made weak by time and fate, but strong in will, তার মানে কি, টাইম অ্যান্ড ফেটের দ্বারা আমরা উইক হয়েছি ঠিকই, সময় আমাদেরকে দুর্বল করে সবাইকে, স্বাভাবিকভাবেই জানি, আর কি ফেট, ভাগ্যেও আমরা দুর্বল হয়েছি, বাট স্ট্রং ইন উইল, আমাদের উইল পাওয়ার, আমাদের যে ভেতরের যে ইচ্ছা শক্তির দিকে আমরা কিন্তু স্ট্রংই রয়েছি এখন অব্দি পুরোপুরি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এটা একটা ক্লাইম্যাক্স, মানে আমরা স্ট্রাইভ করবো, চেষ্টা করবো, টু সিক জানতে চেষ্টা করবো আরো, টু ফাইন্ড খুঁজবো, অ্যান্ড নট টু ইয়েল্ড আমরা হার মানবো না, উইল নট
সারেন্ডার টু এনিবডি, কারোর কাছে আমরা মাথা নোয়াবো না, ইয়েল্ড করবো না, আমরা আমাদের জ্ঞানের প্রতি সবসময় মানে আমাদের যে আগুনটা আছে সেই আগুনটাকে আমরা জ্বালিয়ে রাখবো। তো এই যে কবিতাটা হচ্ছে ইউলিসিস, এটা তিনি তার বন্ধু মানে টেনিসন, আলফ্রেড লর্ড টেনিসনের যে বন্ধু হচ্ছে হ্যালাম, আর্থার হ্যালাম, সেই আর্থার হ্যালামের হচ্ছে গিয়ে মারা যাওয়ার পর তিনি এই কবিতাটা লিখেছিলেন। তার এত প্রিয় বন্ধু ছিল বলার কথা না, মানে তিনি বন্ধুকে খুবই ভালোবাসতেন, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন বন্ধুকে, আর্থার হেনরি হ্যালাম। তো মারা যাওয়ার পরে তিনি পুরো ডিভাস্টেটেড অবস্থায় ছিলেন, তার মেন্টাল কন্ডিশন একেবারে ভালো ছিল না। তিনি বলছেন যেন তার নিজেকে যেন নিজের পরিবারের কাছে এবং নিজেকেই নিজের কাছে বোঝা মনে হয়। তো সেই অবস্থা থেকে তিনি নিজে বেরিয়ে আসবার জন্য কিন্তু এই কবিতাটা লিখেছিলেন, এবং অনেকটা বলা যায় যে ইউলিসিস যেন তার নিজের প্রতীক, তার নিজের কথা যেন বলছে। এবার ইউলিসিসকে অবভিয়াসলি তিনি নলেজের ক্রেভিং এর জন্য বা নলেজ গেইন করার জন্য তিনি যাত্রাটা করছেন, সেদিক দিয়ে আমরা যেমন দেখতে পারি। আবার তিনি যে নিজে একটা জায়গায় বন্ধী হয়ে গেছিলেন, বন্ধুর শোকে যে পাথর হয়ে গেছিলেন, বিহ্বল হয়ে গিয়েছিলেন, সেইটা থেকে বেরিয়ে আসার একটা প্রয়াস এবং জীবনটাকে যে চলমান রাখতে হবে। গতিহীনতা কিন্তু মরণ এবং গতিশীলতাই জীবন। ওই যে এক জায়গায় পড়লাম না, যেখানটায় স্টিল হয়ে যাচ্ছে, স্টিল হার্ট, তারপর অনেক কিছুতে আমরা কিন্তু অনেক জায়গায় পড়লাম যেখানে স্টিলনেস চলে আসছে, সেই জিনিসটাকে কাটিয়ে। তো তার জীবনেও কিন্তু স্টিলনেস চলে এসেছিল, এবং সেটা থেকে কাটিয়ে যে জীবনের যে গতি, সেই গতিটা পাওয়ার ইচ্ছা, সেটাও কিন্তু এই কবিতাটার একটা অন্যতম বিষয়বস্তু, বা টেনিসন সেখানটাই নিজেকে যেন রিপ্রেজেন্ট করছে ইউলিসিসের দ্বারা আমরা বলতেই পারি। ঠিক আছে, এবার অবভিয়াসলি এটাকে বিভিন্ন রকমভাবে আলোচনা করা যায়। আমি দুটো জাস্ট দিক বললাম। এছাড়া আমি কবিতার শুরুতে তো বলেইছিলাম যে এটা একটা ভিক্টোরিয়ান কবিতা, এবং হচ্ছে গিয়ে কি বলেছিলাম, রোম্যান্টিসিজমের শেষ দিক, আর শুরুর দিক, ভিক্টোরিয়ান এজের শুরুর দিকটাতেই কবিতাটা লেখা। ফলে স্বাভাবিকভাবেই ভিক্টোরিয়ান এজের যে কোয়ালিটিসগুলো কি না হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেই সময় হয়েছিল, ফলে পলিউশন বেড়েছিল, মানুষের যে হচ্ছে গিয়ে জ্ঞানের প্রতি যে আকর্ষণ, নতুন চাহিদা, সমস্ত কিছু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলেও আরও নতুন মেশিনের যে চাহিদাগুলো সেগুলো বাড়বে, নতুন আবিষ্কারের চাহিদা বাড়বে, ফলে নতুন নলেজ বাড়বে। তাছাড়া আরও বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে যাওয়া সেই সমস্ত জলপথ আবিষ্কার বা আরও যে আবিষ্কারের ইচ্ছা, সেই জিনিসগুলো যেমন বাড়বে। সাথে সাথে আরও যে নলেজগুলো, যেমন ডারউইনের যে অরিজিন অফ স্পিসিস, সেই সময়টাতেই মোটামুটিভাবে লিখে নিয়েছেন তিনি, এবং আরও যে নতুন ব্যাপারগুলো সেইগুলো জানার ইচ্ছা, ফলে নলেজ যেটা সেটা আস্তে আস্তে অনেক ভাস্ট হচ্ছে। নলেজ কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে ছিল সেই সময়, বিভিন্ন ক্ষেত্রে সমস্ত দিকেই কিন্তু নলেজের পরিমাণ আস্তে আস্তে বাড়তে লেগেছিল, সে লিটারেচার হোক, সায়েন্স হোক বা জিওগ্রাফি হোক, সমস্ত কিছু ক্ষেত্রে। তো সেই জিনিসগুলোই কিন্তু এই কবিতাতে, ওই যে নলেজের প্রতি একটা আকর্ষণ, সেই জিনিসটা কিন্তু এই কবিতাতে টেনিসন আমাদেরকে দেখিয়েছে। কোথাও কোনো রকম যদি অসুবিধা থাকে তোমরা কবিতাটা পড়বে, পড়ে নিয়ে আমাকে বলো। তো আজকের ভিডিও এতদূর অবধি। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, আর যদি কোনো কোয়েশ্চেন করে থাকে সেটা অবভিয়াসলি নিচে যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।